আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, দীর্ঘদিনের চরম উত্তেজনা এবং সামরিক আশঙ্কার পর অবশেষে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি মধ্যবর্তী চুক্তির দিকে এগুচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ওমান। মধ্যপ্রাচ্যের অন্যতম বিপজ্জনক এই সংকট নিরসনে ওমানের মধ্যস্থতায় আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক সূত্র। যে কোনো মুহূর্তে তিনটি পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে এবং চুক্তির শর্ত অনুযায়ী বা খসড়া অনুযায়ী চূড়ান্তভাবে ইরানি লাভবান হচ্ছে এই চুক্তিতে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি যেন ইরানের সকল দাবি যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া। দেখুন, এই চুক্তির বিষয়কে কেন্দ্র করে খুদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে চলছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা যে যদি শেষ পর্যন্ত এই চুক্তি করতে হয় তাহলে এত দিন, এই দীর্ঘ প্রায় 5 মাসের কাছাকাছি, তাহলে এত সামরিক অভিযান এবং এত যুদ্ধ করে লাভ কি হলো? কারণ এই শর্ত মেনে নেওয়া মানে ইরান এই ক্ষেত্রে যা যা চেয়েছে চূড়ান্তভাবে তাদের তা তা আদায় করা। বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞ এবং প্রশাসনিক কর্মকর্তারাও তেমন কোনো মন্তব্য করছেন না। প্রশ্ন হচ্ছে, নতুন এই চুক্তির অধীনে কি এমন আছে যা নিয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বে এত আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে এই চুক্তি সরাসরি হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে দিয়ে দেওয়ার মতো। নতুন খসড়া চুক্তির অনুযায়ী ইনবাউন্ড জাহাজের সকল তদারকি পাবে ইরান। এখন এই ইনবাউন্ড জাহাজের তদারকি কি? দেখুন, পারস্য উপসাগরে প্রবেশকারী ইনবাউন্ড মানে সকল ধরনের তেলবাহী এবং বাণিজ্যিক জাহাজ যেগুলো পারস্য উপসাগরে প্রবেশ করতে চাইবে সেগুলো ইরানের যেই রাস্তা রয়েছে বা ইরানের ভূখণ্ডের কাছাকাছি তাদের নিয়ন্ত্রণে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। মানে প্রবেশের যেই সকল কন্ট্রোল সেটা থাকবে ইরানের হাতে। এছাড়াও আউট বাউন্ডারি রুট মানে যে সকল জাহাজগুলো পারস্য উপসাগর থেকে বেরিয়ে যাবে সেই জাহাজগুলো ইরান এবং ওমান এই দুই দেশের যৌথ করিডোরই ব্যবহার করার প্রস্তাব রাখা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু অংশে ইরানের নজরদারি বহাল থাকবে, সেটি ইরানের যে করিডোর রয়েছে সেখানেও এবং ওমানের করিডোর যে রয়েছে সেখানেও। মানে প্রবেশ করা সকল জাহাজকে ইরানের অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে, আর বের হলেও এক্ষেত্রে ইরানের নজরদারির অধীনেই বেরোতে হবে। দেখুন, হরমুজ প্রণালীর চুক্তির অন্যতম বড় একটি দর কষাকষি ছিল টোল আদায়ের বিষয়টি। ইরানের পক্ষ থেকে সকল জাহাজগুলো থেকে, সেটি পণ্যবাহী বা তেলবাহী বা এলএনজি বাহী যত জাহাজই হোক না কেন, নির্দিষ্ট পরিমাণের সেবামূলক বা ট্রানজিট ফি আদায়ের জন্য তারা প্রস্তাব করেছিল, যার ঘোর বিরোধী ছিল যুক্তরাষ্ট্র। ইরান বলেছিল মাইন অপসারণ এবং নিরাপত্তার কাজে তদারকির জন্য এই সেবা ফি তারা আদায় করবে। বিষয়টি নিয়ে কয়েক দফায় পাল্টা হামলার ঘটনাও ঘটেছিল। অবশেষে সেই জায়গাও ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। দেখুন, যে বিষয়গুলোকে কেন্দ্র করে এত পাল্টা হামলার ঘটনার টোল আদায়, সেই বিষয়কে কেন্দ্র করেও ইরানের প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান এখন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী জাহাজের যে মূল্য হবে, মানে জাহাজের পণ্যের যে মূল্য হবে তার 5 থেকে 7% পর্যন্ত টোল আদায় করতে পারবে এই চুক্তিতে। জাহাজের পণ্যের মূল্যের 5 থেকে 7% টোল আদায়, এটি একটি নজিরবিহীন ঘটনা। কারণ বর্তমান পৃথিবীর যে মিশরের ভেতরে সুয়েজ ক্যানেল রয়েছে সেখানেও কিন্তু এই ব্যবস্থা চালু নেই। দেখুন, সুয়েজ খাল কর্তৃপক্ষ জাহাজে থাকা পণ্যের আর্থিক মূল্যের উপর কোনো শতকরা ট্যাক্স হিসাব আরোপ করে না। এর পরিবর্তে ফি আদায় করা হয় জাহাজের আকার এবং ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। টনেজ ভিত্তিক ফি আর কি? সুয়েজ ক্যানেলে নেট টনেজ, জাহাজের ধরন, কন্টেনার, তেলবাহী, পণ্যবাহী এবং যে জাহাজটি পণ্য নাকি খালি তার উপর ভিত্তি করে নির্দিষ্ট টোল নির্ধারিত হয়। দেখুন, একটি বিশালাকার কন্টেনার জাহাজ বা সুপার ট্যাঙ্কার সুয়েজ খাল পার হতে সাধারণত $2,50,000 থেকে সর্বোচ্চ $1,000,000 ফি দেয়। এটাই হলো নিয়ম। একটি 1 মিলিয়ন ব্যারেল বা 10 লক্ষ ব্যারেল ধারণ ক্ষমতার তেলবাহী জাহাজকে সুয়েজ ক্যানেল পাড়ি দিতে সাধারণত 5 থেকে 7 লক্ষ মার্কিন ডলার টোল ফি দিতে হয়। তবে ইরানের যে 7% মূল্য হার, এই পরিমাণটি প্রায় 7 থেকে 8 গুণ বেশি বৃদ্ধি করবে।
সুয়েজ খাল পার হতে যেখানে একটি জাহাজকে তেলবাহী জাহাজকে সাধারণত $6 লক্ষ দিতে হয়, ইরানের প্রস্তাবিত 7% শুল্ক নীতি কার্যকর হলে একই জাহাজকে হরমুজ প্রণালী পাড়ি দিতে হবে $56 লক্ষ। অর্থাৎ সুয়েজ খালের তুলনায় এটি প্রায় 9 থেকে 10 গুণ বেশি। হরমুজ প্রণালী হল বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইআই এর তথ্য মতে এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট উৎপাদিত তেলের 20% পরিবাহিত হয়। চিন্তা করুন ইরান এবার কি পরিমাণ ট্যাক্স আদায় করতে পারবে। হরমুজ প্রণালী দিয়ে দৈনিক 2 কোটি ব্যারেল জ্বালানি তেল পরিবাহিত হয়, তার 7% ট্যাক্স। এর পরিবর্তে পাশাপাশি বিভিন্ন পণ্যবাহী এবং কার্গোবাহী জাহাজও যায়। আন্তর্জাতিক হিসাব বলছে যদি এই 7% ট্যাক্স ইরান কার্যকর করতে পারে জাহাজগুলো থেকে, তাহলে মাসিক ইরান প্রতি মাসে এই হরমুজ প্রণালী থেকেই অতিরিক্ত $4 থেকে $5 বিলিয়ন আয় করতে পারবে। এটা মাসিক আয়, যেটি বাৎসরিক প্রায় $50 থেকে $60 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের পুরো পৃথিবীতে যে সামরিক কর্মকাণ্ডের পরিধি, তা যে ফ্রি নৌ রুট রয়েছে বা উন্মুক্ত যে সমুদ্র পথ ব্যবস্থা, তার গ্যারান্টার হিসেবে পরিচিত। এইভাবেই কিন্তু বা এই কৌশলেই সে তার সামরিক ঘাঁটি এবং সামরিক পরিধিগুলো বিস্তৃত করে। ইরানের এই শর্ত মেনে নেওয়া তার যে বৈশ্বিক স্ট্র্যাটেজি এবং সমুদ্র কৌশল রয়েছে তাতে সরাসরি আঘাতের মতো। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এত দীর্ঘ সময় একটা এই বিষয়কে কেন্দ্র করে লড়াই, হামলা, পাল্টা হামলার পর কেন এই শর্ত মেনে নিচ্ছে বা এই শর্তে রাজি হচ্ছে? দেখুন, এর মূলে রয়েছে অস্ত্র সংকট বা দীর্ঘকালীন যুদ্ধের জন্য আপাতত মজুদের বিষয়গুলো নিশ্চিত না করতে পারা। দেখুন, 5 মাসের মধ্যেই অস্ত্র শেষ হয়ে যাবে, ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ হয়ে যাবে এমন শঙ্কায় যুক্তরাষ্ট্র। আগামী কিছু সময় টানা যুদ্ধ করলে এই সংকট আরো বড় আকার ধারণ করতে পারে, যেটি স্ট্র্যাটেজিকভাবে যুক্তরাষ্ট্রের দুর্বলতা এবং প্রভাব বলের জন্য আরো বড় হুমকি তৈরি করতে পারে। অনেক সামরিক বিশেষজ্ঞই মনে করছেন বড় ধরনের এই ঝুঁকি এড়াতেই ইরানের এই শর্তগুলো আপাতত মেনে নিতে বাধ্য হচ্ছে বা আপাতত মেনে নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এটি দীর্ঘকালীন কোনো সমাধান বা দীর্ঘকালীন কোনো শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র হয়তো মেনে নেবে না। যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ কৌশল পরিবর্তন বা নতুন যুদ্ধ কৌশল উদ্ভাবনের চেষ্টা করছে, যাতে কম খরচে দীর্ঘ সময় যুদ্ধ করা যায়। বিশেষ করে তাদের অস্ত্রের মজুদ তারা বৃদ্ধি করে একটা সাস্টেনেবল বা স্টেবল পরিস্থিতিতে যেতে চায়। আর এটিতে যাওয়ার জন্য তাদের সময় প্রয়োজন। তাদের আরও কয়েক মাস উৎপাদন ব্যবস্থা বৃদ্ধির জন্য সময় প্রয়োজন। বলতে পারেন ইরানের এই শর্ত মেনে অনেকটাই সামরিক বিশেষজ্ঞ বলছেন যে সময় ক্রয় করলো যুক্তরাষ্ট্র। মূলত আগামী কয়েক মাস তাদের পরিকল্পনা এবং অস্ত্রের মজুদ বৃদ্ধি ইত্যাদির কারণেই ইরানের এই শর্ত আপাতত তারা মেনে নিয়েছে। তবে এখানে সামরিক বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক মাস যদি যুক্তরাষ্ট্র অস্ত্র বৃদ্ধি করে বা মজুদ বাড়ায়, ইরানও বসে থাকবে না। ইরানও কিন্তু তার অস্ত্রের মজুদ বাড়াবে এবং তেল রপ্তানি করে যে যুদ্ধকালীন অর্থনীতি রয়েছে তাকে আরেকটু শক্তিশালী পর্যায়ে নিয়ে যাবে। সুতরাং এখানে উভয় পক্ষই আরও শক্তিশালীভাবে প্রস্তুতি নেওয়ার সময় পাবে, এমনটা বলা হচ্ছে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে এই মধ্যস্থতা বা এই চুক্তি এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোথায় নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।